সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন অপরাজিতায়। আপনারা জানেন, অপরাজিতায় প্রতি পর্বেই আমরা একজন নারী উদ্যোক্তাকে আমন্ত্রণ জানাই, যিনি ই-কমার্সের সাথে যুক্ত আছেন এবং উদ্যোক্তা হিসেবে কাজ করছেন এই প্ল্যাটফর্ম থেকে। আমাদের সাথে আজকে যুক্ত আছেন পৃথিলা শাহনেয়াজ, মিথস আর্টস অ্যান্ড ক্রাফটসের স্বত্বাধিকারী, এবং আমাদের সাথে আরও থাকবেন ডক্টর নাজনীন আহমেদ, পলিসি অ্যাডভাইজার, ইউএনডিপি এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ব্যুরো। আমাদের সাথেই থাকুন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের পৃথিলা শাহনেয়াজের কাছে। কেমন আছেন? এই তো ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা পৃথিলা, যতটুকু জানি আপনি আর্কিওলজি থেকে অনার্স মাস্টার্স করেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। তো আপনি আসলে প্রত্নতত্ত্বের একজন ছাত্রী। গয়না নিয়ে আপনার আগ্রহের কারণটা কি? গয়না আসলে ওয়্যারেবল আর্টেরই একটা অংশ, এবং আমি অনেক ছোটোবেলা থেকে আসলে ক্রাফটিং আমার একটা প্যাশনের জায়গা। তো ছোটোবেলা থেকে এগুলো করতাম। আর আর্কিওলজি পড়তে এসে, মানে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড পড়তে এসে দেখলাম যে অনেক পুরাতন স্থাপত্য বা অনেক পুরাতন পেইন্টিংস বা মিউজিয়ামে কিছু মোটিভ ছিল, যাদের গায়ে দেখতাম খুব হাইলি অর্নামেন্টেড কিছু থাকতো বিভিন্ন স্কাল্পচারের গায়ে। তো তখন থেকে আমার কাছে মনে হলো যে পুরাতন কোনো ধারণা থেকে, মানে যদি আমি কখনো কাজ করি তাহলে আর্কিওলজির মোটিভ, ফোক মোটিভ, মানে আমাদের পুরাতনটা, মানে আমার যা কিছু নিজস্ব জিনিস সেটাকে আমি তুলে ধরবো এবং গহনায়। খুব সুন্দর পৃথিলা, আমরা আরো অনেক গল্প শুনবো আপনাকে নিয়ে। তার আগে একটু আমরা আপনার উপর একটা ছোট্ট ভিডিও চিত্র দেখে আসি। পৃথিলা নামটির অর্থ নিজের নিয়তির পরিচালক। ঠিক নামের মতোই পৃথিলা শাহনেওয়াজ নিজের নিয়তিকে স্বপ্নের মতো সাজিয়ে অলংকৃত করেছেন। উদ্যোক্তা পৃথিলা শাহনেওয়াজের শুরুর গল্পটি বেশ মনোহর। ঈদে পাওয়া 500 টাকা সালামি দিয়ে এক গজ কাপড় আর কিছু কড়ি কিনে পৃথিলার মিথ আর্টস অ্যান্ড ক্রাফটসের উদ্যোগ শুরু। খুব ছোটবেলা থেকে ক্রাফটিংয়ের প্রতি কাজ করত এক অন্যরকম প্যাশন। এই প্যাশন এখন পৃথিলার কর্মের ঠিকানা। ত্রিশোর্ধ্ব নারীর মন কেমনের ব্যামো আর আত্মসংকট কাটিয়ে পৃথিলা শাহনেওয়াজ হয়ে ওঠেন একজন ক্রাফটেড জুয়েলারি ডিজাইনার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে স্নাতক সম্মান শেষ করা পৃথিলার খুব দারুণ এক কর্পোরেট ক্যারিয়ার ছিল, কিন্তু মাতৃত্বের কারণে চাকরিতে ইস্তফা দিতে হয়েছিল বাধ্য হয়েই। বয়স পেরিয়ে যাওয়ায় সরকারি চাকুরির সুযোগও শেষ হয়ে যায়। কোনো কিছু শেষ যে পৃথিলাকে থামাতে পারে না। শেষ থেকেই শুরু মিথ আর্ট অ্যান্ড ক্রাফটের। বর্তমানে তার প্রতিষ্ঠানে ক্লায়েন্ট লিস্টে যুক্ত হয়েছেন সাধারণ গৃহবধূ, উন্নয়ন কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত। আর প্রবাসী বাংলাদেশিরা তো আছেনই। পৃথিলার উদ্যোগ মিথ আর্টস অ্যান্ড ক্রাফটসে রয়েছে হাতের তৈরি গহনা। তার কাজের উপকরণ হল গামছা, কড়ি, আদিবাসী তাঁত, রুদ্রাক্ষ, জামদানি শাড়ির মোটিফ, খাদি কাপড়, পোড়ামাটির পুঁতিসহ দেশীয় উপকরণ। তার প্রতিটি নকশাকৃত গয়নায় নকশি কাঁথার ফোর, অ্যাপ্লিক আর্ট, প্যাচওয়ার্ক, আবার কখনো প্রাচীন কোন স্থাপনার একাংশ। শতভাগ পরিবেশ বান্ধব এই সকল গহনাগাটিতে দেশীয় উপকরণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়। পৃথিলা ভবিষ্যতে দেশীয় কারুশিল্পকে তার কাজের মাধ্যমে তুলে এনে গ্লোবাল মার্কেট প্লেসে নিজের এক বলিষ্ঠ অবস্থান তৈরি করতে চায়। অপরাজিতা পৃথিলা সমাজের কটাক্ষকে আমলে না নিয়ে স্বামী এবং মায়ের অনুপ্রেরণাকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে নিজের পথ তৈরি করে যাচ্ছে। এভাবেই অপরাজিতারা তাদের চলার পথের ছায়াসঙ্গীকে নিয়ে কঠিন পথকে মসৃণ করে তুলুক। আর এভাবেই বাংলাদেশের উন্নয়ন ও সাফল্যকে এগিয়ে নিয়ে যাবে হাজারো অপরাজিতা। বাহ, আপনার সম্পর্কে অনেক কিছু এখান থেকে জানলাম। এখন আমরা একটু আলাপে ফিরে আসি। উদ্যোগটার শুরু কিভাবে হলো আপনার? আমার আসলে খুব ভালো একটা কর্পোরেট ক্যারিয়ার ছিল, কিন্তু যেটা হয় আর কি মেয়েদের, ম্যাটারনিটির পরে সেটা আর কন্টিনিউ করা সম্ভব হয়নি। তো ওই যে ক্রাফটিং ছোটোবেলা থেকে করতাম, তো আমি আসলে খুব প্ল্যান করে উদ্যোক্তা হইনি। কিন্তু করোনাকালীন সময় যেটা হয়েছে, আমরা আসলে অনেক চিন্তা ভাবনা করার সময় পেয়েছি যে কি করব বা কি না করব। তো
তো ওই থেকেই শুরু যে আমি আমার প্যাশন যেটা সেটাতেই ফোকাস করেছি এবং এটাই এখন আমার প্রফেশন মানে হচ্ছে ক্রাফটিং। হ্যাঁ, ক্রাফটিং আমার প্যাশন ছিল, তো ওটাকে আমি প্রফেশনালি নিয়ে এসেছি। আর আপনার গয়নার ভিতরে একটা বিশেষত্ব হচ্ছে যে আপনি সব দেশি উপকরণ ব্যবহার করেন। জি, আমার একটা উদ্দেশ্য থাকে যে আমার দেশি যেই ম্যাটেরিয়ালসগুলো আছে, মানে দেশীয় উপকরণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আমার একটা তাগিদ থাকে। কেন এটা কেন? কারণ হচ্ছে আমি দেশি গহনা, আমি দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আমাকে মানে র ম্যাটেরিয়ালসের জন্য আমাকে অপেক্ষা করতে হবে চায়নার কোনো শিপমেন্টের বা এটা সেটা। মানে আগে দেখেছি যে আমার নিজস্ব যা কিছু আছে সেটা নিয়ে কিভাবে কাজ করা যায়, কিভাবে ডিজাইন ডেভেলপ করা যায়। বাহ, এটা খুবই ভালো চিন্তা যে আমরা আমাদের দেশি উপকরণ দিয়ে সুন্দর সুন্দর গয়না আপনার জন্য দেখতে পাচ্ছি। তো আমাদের সাথে কিন্তু একজন অতিথি আছেন, আগেই বলেছি, ডক্টর নাসরিন আহমেদ। উনি ইউএনডিপিতে আছেন আমাদের এশিয়া প্যাসিফিক অঞ্চল ব্যুরোর পলিসি অ্যাডভাইজার হিসেবে। তো আমরা একটু আপাকে আমাদের সাথে নিয়ে নিচ্ছি। আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন চৈতি? জি, ভালো আছি আপা। আপনাকে পেয়ে তো আরো ভালো লাগছে, খুশি হয়ে গেলাম আপনাকে আমাদের মাঝে পেয়ে। বিশেষ করে আমার অপরাজিতা এই অনুষ্ঠানে আপনি এসেছেন, ভালো লাগছে। তো আপা, আমরা আসলে আজকে কথা বলছিলাম যে এই যে ই কমার্সে যে আমাদের নারী উদ্যোক্তারা কাজ করছেন, আমাদের পৃথিলা শাহনিয়াজের মতো, এবং তারা যে দেশি উপকরণ দিয়ে ছোট ছোট করে গয়না বানাচ্ছেন বা কেউ কেউ খাবার করছেন, এই যে দেশি একটা বিষয়, যে দেশি পণ্যের ব্যবহার আমাদের বিভিন্ন উদ্যোক্তারা করছেন, এটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, দেশি উপকরণ ব্যবহারের সবচেয়ে ভালো যে বিষয়টি সেটা হলো যে সাপ্লাই চেইনের পুরোটার বেনিফিটটা দেশে থাকছে। আমি যদি বিদেশ থেকে কোনো ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে আনি, তখন আমি যদি 10 টাকার জিনিস বানাই আর সেটাতে 5 টাকার উপকরণ যদি বিদেশ থেকে আসে, তাহলে ওই 5 টাকা কিন্তু আমার দেশে থাকছে না। আর যখন দেশীয় উপকরণ ব্যবহার করা হচ্ছে তখন পুরোটাই দেশের কেউ না কেউ তার বেনিফিট পাচ্ছে। এবং একটু আগে যে পৃথিলা বলছিলেন যে উনি যখন গয়না করেন তখন সবকিছু উপকরণ দেশের, তার মানে উনার গয়নার জন্য উনি যত উপকরণ যার যার কাছ থেকে সংগ্রহ করেন তারা কিন্তু সবাই বেনিফিট পাচ্ছে ওনার এই উদ্যোগে। এই বিষয়টা দেশকে এগিয়ে যেতে হেল্প করে এবং একজন উদ্যোক্তার সাথে এটার পুরো যে সাপ্লাই চেইন সেখানে আরো অনেক ছোট ছোট উদ্যোক্তা তৈরি করে। এটাই হচ্ছে এটার সবচেয়ে বড় বেনিফিট এবং এটা আমাদের মতো দেশের জন্য খুবই দরকার। কারণ আমাদের দেশে এত মানুষ, আমরা আমাদের এই জনগণের সবার জন্য যদি কর্মসংস্থান তৈরি করতে হয় তাহলে কিন্তু পুরো সাপ্লাই চেইনের মধ্যেই সবার অংশগ্রহণ থাকা দরকার এবং আমি এভাবেই বিষয়টাকে দেখি। আচ্ছা আপা, এবার আরেকটা বিষয় একটু জানতে চাই। আন্তর্জাতিকভাবে আরো অন্য অনেক দেশের নারীদের সাথে আপনার যোগাযোগ করার সুযোগ ঘটেছে, তো সেখানকার মানে আমাদের বাংলাদেশের ই কমার্স আর অন্যান্য দেশের ই কমার্স, এই দুটো ই কমার্সে নারীদের অংশগ্রহণটা কেমন? মানে কোনো পার্থক্য আছে কি, বা আপনি কোনো পার্থক্য দেখেছেন কি? পুরো এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইউএনডিপির যে ব্যুরো, তার পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করি এবং সেখানে 36টা দেশ আছে ছোট বড় মিলিয়ে, এবং এসব দেশের মধ্যে বাংলাদেশের চেয়েও উন্নত ই কমার্স সেটা যেমন আছে, অর্থাৎ ই কমার্স উদ্যোগ, কিন্তু আমি বলবো যে বাংলাদেশের অবস্থান কিন্তু খুব খারাপ নয়। কারণ আমাদের দেশে উদ্যোক্তারা যেভাবে বিশেষ করে কোভিডের পরবর্তী সময়ে ই কমার্স প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন সেটা কিন্তু এশিয়া প্যাসিফিক রিজিয়নের অনেক দেশের কাছে এখন একটা এক্সাম্পল। যেমন ধরেন এশিয়া প্যাসিফিক রিজিয়নে যদি আমি ভারতের কথা বলি কিংবা থাইল্যান্ডের বা চীনের কথা বলি, তাহলে সেসব দেশের ই কমার্স প্ল্যাটফর্ম হয়তো আরো অনেক এগিয়ে। কিন্তু আমি যদি আরো অনেক দেশ, যেমন আমি যদি মিয়ানমার, আফগানিস্তান কিংবা এমনকি পাকিস্তান, এসব দেশের সাথে তুলনা করি, তাহলে আমাদের দেশের যে ই কমার্স প্ল্যাটফর্ম এটা কিন্তু অনেক উন্নত। এবং বিশেষ করে আমি যদি নারী উদ্যোক্তাদের কথা বলি, আমাদের নারী উদ্যোক্তারা কিন্তু আমি বলবো অনেক স্মার্ট এবং খুব দ্রুত তারা এগিয়েছে। এবং অনেক দেশেই কিন্তু এখনো ই কমার্স প্ল্যাটফর্ম ব্যবহারের অনেক প্রতিবন্ধকতা আছে। কিছু কিছু দেশে অবশ্য মানে যে সমস্যাগুলো সেটা হয়তো অন্য কারণে, যেমন আফগানিস্তান কিংবা এই ধরনের দেশে এখন যে ধরনের শাসন চলছে তাতে মেয়েদের উদ্যোগ কিংবা মেয়েদের অনেক ধরনের কাজকর্মের উপরে এমবার্গো আছে বা মেয়েদের জন্য অনেক কিছু
শব্দটা এমবার্গো বলবো না, অনেক ধরনের সমস্যায় পড়তে হয় মেয়েদেরকে, সেই সমস্যাগুলো আমাদের দেশে নেই। কিন্তু আমাদের দেশ, আমি কিন্তু বলবো যে ই কমার্স প্ল্যাটফর্মে অনেক এগিয়ে, অনেক সমস্যা এখনো আছে, তারপরও এশিয়া প্যাসিফিক রিজিয়নের অনেক দেশের তুলনায় আমাদের নারীরা কিন্তু অনেক বেশি এটা ব্যবহার করছে। আপা অনেক ধন্যবাদ আপনার কে আমাদের এই অনুষ্ঠানে আপনার মানে মূল্যবান মতামতগুলো জানানোর জন্য, এবং আপনি আমাদের সাথেই থাকুন, আমরা হয়তো একটু পর আবার আপনার কাছে ফিরবো। আপা পৃথিলা শাহনেয়াজ, উদ্যোক্তা হিসেবে যখন শুরু করলেন ভ্রমণটা, তখন তো আসলে অনেক ধরনের বাধার সম্মুখীন আপনি হয়েছেন। তো সেই বাধাগুলো কেমন ছিল এবং কিভাবে আসলে সেই বাধাগুলোকে আপনি অতিক্রম করেছেন? বাধা বলতে আমি তো একটা সবারই একটা এক্সপেকটেশন থাকে যে পাবলিক ইউনিভার্সিটিতে যেহেতু লেখাপড়া করেছি, এরপরে হয়তো বা বিসিএস বা সরকারি কোনো ভালো চাকরিতে আমি ঢুকে যাব। কিন্তু আমি আসলে সবসময় চাইতাম যে আমি এমন কিছু করব যেটাতে পুরোটাই আমার নিজের দখল থাকে, আমার ক্রিয়েটিভিটিটা থাকে, আমি আমার মতো করে কাজ করতে চেয়েছিলাম। তো একটু সেই সময় এই চিন্তাটা ছিল একটু স্রোতের বিপরীতে। তো শুরুতে যখন আমি করি তখন সবার আগে একটা কথাই আমাকে ফ্যামিলি এবং ফ্যামিলির বাইরে থেকে শুনতে হয়েছে, এগুলো করে কি হবে। ফার্স্ট অফ অল এটা বলেছে, অ্যান্ড সেকেন্ড অফ অল যেটা বলেছে, এগুলো কে কিনবে। তো আসলে মেটালের বাইরে গয়নাগাটি বা অলংকরণের অনুষঙ্গ, মানে এটা আসলে ওই সময়টা মানে এখন বুঝেছে হয়তো বা কিছু একটু একটু করে আরও বুঝবে, কিন্তু তখন একেবারেই কেউ বুঝতে চাইতো না যে এই জিনিস আবার দাম দিয়ে কিনবে, একটা গামছা দিয়ে বানানো, কয়েকটা নট দিয়ে বানানো জুয়েলারিজ। তো এরকম ট্রলিংয়ের শিকার হয়েছে, দ্যাটস ট্রু। আর এছাড়া অন্য কোনো, আমি জানি যে আপনার দুটো বাচ্চা আছে এবং আপনি বেশ ঘরোয়া একটা জীবন কাটান, সেখানে পারিবারিকভাবে কি কখনো কোনো বাধার সম্মুখীন হয়েছেন বা কোনো বাধা এসছে কিনা? না, এই একটা দিকে আমার আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ ফ্যামিলি, কারণ আমাকে তারা দেখেছে যে আমাকে আসলে ওইভাবে আটকে রাখা যায় না। সো আমি যেটা চিন্তা করি সেটা আমি প্রতিফলন ঘটানোর চেষ্টা করি। সো আমি ছিলাম যে এই ফোকাস ওয়েতে ছিলাম, আমি যেটা করব এবং আমি এটার শেষটা দেখে ছাড়বো। আমাকে আসলে ওভাবে করে জানে আসলে বাই নেচার আমি একটু মানে একটু অ্যাম্বিশিয়াস, আমি আমার লক্ষ্য থেকে সহজে মানে আপনি আপনার লক্ষ্যে অবিচল থাকেন। অবিচল ছিলাম, এখনো আছেন। এবং কিন্তু বাচ্চা দুটো সামলে সবকিছু গোছগাছ করে একটু কি কখনো মনে হয় যে একটু বিশ্রামটা কম হয়ে যাচ্ছে বা এরকম? একটু না, আসলে অনেকখানি আমার মানে কি বলবো, মেয়েদের তো আসলে ডাবল বার্ডেন রোল প্লে করতে হয়, যে আমি আমার প্রাইভেট পরিমণ্ডলটাও আমার, বাইরে আমার কাজের যে পরিমণ্ডল মানে পাবলিক পরিমণ্ডলটাও আমার। সো দুইটার যে বার্ডেন, আমি হাঁপিয়ে যাই, বাট এন্ড অফ দ্য ডে আমার ভালো লাগে যে আমার নিজের উদ্যোগ নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি হাঁপিয়ে যাই, আমার কষ্ট হয়, বিশ্রামটাও কম হচ্ছে, কারণ আমি কি মনে হয় যে অদৃশ্য কোনো বাধা যেটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু একটা অদৃশ্য বাধা আপনি অনুভব করেন, এরকম কখনো হয়? হ্যাঁ হ্যাঁ, এরকম আছে। সেটা হচ্ছে যে একটা মেয়ে থাকে না, সে যখন মা হয়ে যায়, সে যখন কারো ঘরণী হয়ে যায়, তার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, আর অনেকগুলা রিলেশনশিপ তাকে মেনটেন করতে হয়। তো এইখানে আসলে এক্সপেকটেশনের একটা চাপ থাকে। লাইক একটা মানে আমি বাচ্চারা আমার কাছে এক্সপেক্ট করছে যে মার মতো আমাদেরকে নার্চারিং করবে। আমার বেটার হাফ মানে থ্যাঙ্কস গড যে সে খুব আন্ডারস্ট্যান্ডিং মাইন্ডেড, তো তারও একটা থাকে, এরকম হয় আসলে। আর অথবা কারো না থাকলেও আমি নিজেও কখনো চিন্তা করি, আসলে আমাদের তো সামাজিক কাঠামো, পারিবারিক কাঠামো তো সবাই তো জানেই যে এক্সপেকটেশনের একটা চাপ থাকে। আসলে মেয়ে মানুষ আসলে নিজের জন্য না, সবার জন্য। হ্যাঁ, কিন্তু তারপরেও তো তার নিজের একটা পৃথিবী থাকে, যেমন আপনার একটা পৃথিবী তৈরি করেছেন আপনি। এই যে আপনার একটা নিজের পৃথিবী তৈরি করছেন, আপনি গয়নাগুলো বানাচ্ছেন, সবাই কিনছে, প্রশংসা করছে, এটা তো একদমই আপনার নিজের একটা পৃথিবী। পৃথিলা, আমাদের সাথে নাজিন আহমেদ আপা আছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমরা তাহলে আপনার কাছে আবার ফিরে যাই। আমার একটা ঠিক প্রশ্ন বলবো না, আমার একটা ছোট্ট একটা জিজ্ঞাসা আছে। সেটা হচ্ছে যে ব্র্যান্ডিং বাংলাদেশটা কি প্রপার ওয়েতে হচ্ছে? কারণ বাংলাদেশের ক্রাফট, বাংলাদেশের আর্ট
অনেক বিস্তৃত এবং অনেক রিচ। আমরা অবশ্যই একটা রিচ কালচার বিলং করি, তো কিন্তু দেশের বাইরে গেলে কেন জানি ধরেই নেয় লোকজন যে এটা বোধহয় ফ্রম ইন্ডিয়া অর সামওয়্যার এলস। তো আমার কাছে মনে হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশটা প্রপার ওয়েতে হচ্ছে না। তো এই ক্ষেত্রে কি করা যেতে পারে, কারণ আমি তো দেশি পণ্য নিয়ে কাজ করি, তো এই কারণে একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল। না আসলে প্রশ্নটা কিন্তু এটা বা জিজ্ঞাসাটা এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা জরুরি এখন। কারণ আমরা সবসময় মনে করি যে আমাদের দেশের বিশেষ করে যারা এই যে ক্রাফটস নিয়ে কাজ করেন, খুব সূক্ষ্ম কাজ করেন, আমরা সবসময় মনে করি এরা যেন সারা জীবন ক্ষুদ্র উদ্যোক্তা থেকে যাবে। কিন্তু এনারা কেন ক্ষুদ্র উদ্যোক্তা থাকবে, তারা কেন বিশ্ববাজারে যাবে না? যাচ্ছেও কিন্তু কিন্তু মুশকিলটা হলো আমরা তো এই যাত্রাটা শুরু করেছি অনেক দেরিতে। ইন্ডিয়া কিন্তু বা ভারত কিংবা এই ধরনের অনেক দেশ, চায়না, তারা কিন্তু আরো অনেক আগে থেকে তাদের ক্ষুদ্র উদ্যোক্তারাও বিভিন্ন চ্যানেলে বিদেশের বাজারে তাদের পণ্য রপ্তানি করছে। এবং এমনকি আমাদের জামদানিটাও দেখেন, আমাদের আগে ভারত কিন্তু এটাকে তাদের প্যাটেন্ট করে ফেলেছিল, পরে আমাদেরটা করতে হয়েছে ঢাকাই জামদানি হিসেবে। আমরা প্যাটেন্ট করেছি, আমাদেরটা হচ্ছে ঢাকাই জামদানি। এখন বাইরের লোক তো ঢাকাই জামদানি আর ইভেন মেশিনে করা জামদানি, এটার পার্থক্য তাদের পক্ষে বোঝা কিন্তু খুব মুশকিল। আমাদেরটার যে কোয়ালিটি, এখন কোনটা কোন জায়গা থেকে এটা বোঝা মুশকিল। এই ব্র্যান্ডিংটা দরকার এবং আমি মনে করি আমরা দেরিতে যাত্রা শুরু করলে এখন কিন্তু এটা হচ্ছে। আমি যেটা বলবো যে যাদের ইউনিক প্রোডাক্ট আছে তারা একতাবদ্ধ হয়ে, বিশেষ করে আপনাদের নিজেদের কিছু ছোট ছোট অ্যাসোসিয়েশনের মতো করে, আপনারা এসএমই ফাউন্ডেশন, মিনিস্ট্রি অফ কমার্স, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, তাদের কাছে যাওয়া উচিত যে আমাদের এই পণ্যগুলাকে আমরা মেড ইন বাংলাদেশ হিসেবে শুধুমাত্র কয়েকটা মেলাতে অংশগ্রহণ করা তা না, আমরা কি করে বিভিন্ন জায়গায় রপ্তানি করতে পারি সেই প্ল্যাটফর্ম গুলো করে দেওয়া। যেমন ধরেন আমাদের যে এই যে চায়না থেকে আলিবাবার সাথে কিন্তু হাজার হাজার ক্ষুদ্র উদ্যোক্তা জড়িত এবং তাদের পণ্যটা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। তো বাংলাদেশের কেন একটা অ্যামাজনের মতো প্ল্যাটফর্ম থাকবে না, বাংলাদেশের কেন একটা আলিবাবা থাকবে না? আমার কথা হচ্ছে সেটা, এবং এটা কিন্তু সম্ভব। সেই জায়গাতে কাজ করতে হলে প্রথমত আসলে আমাদের যারা পলিসি মেকিং এ আছেন তাদের সাথে আপনাদের যে সংযোগটা, এটা আরো বেশি হতে হবে। এবং আপনি বলবেন যে আপা আমরা সংযোগ কি করে করব, কে আমাদের সাথে করবে? এই জন্যই সংগঠন দরকার। বিভিন্ন যে উদ্যোক্তাদের অ্যাসোসিয়েশন গুলো আছে, একতাবদ্ধভাবে সেই অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই দাবিগুলো তুলতে হবে। এবং আগে তো ব্র্যান্ডিং বাংলাদেশ বলে এই কথাটাই আমরা জানতাম না বছর 10 আগে। এখন তো আমরা ব্র্যান্ড করা, আমাদের তৈরি পোশাক পণ্যের ক্ষেত্রেও যে আমাদের বাংলাদেশের ব্র্যান্ড হিসেবে তৈরি করা, এই উদ্যোগ কিনছেও, আমাদের নতুন জেনারেশন কিন্তু কিনছেও, পোশাক কিনছে, গয়না কিনছে, ওরা কিন্তু আগ্রহীও হচ্ছে কিনতে। এবং আমরা কিন্তু এটাকে আগে যে ফ্যাশন, আজকে ধরেন আমি যা কিছু এখানে পরে আছি এখন সবকিছু বাংলাদেশে তৈরি, শাড়ি থেকে ধরে গয়নাগাটি এগুলো সব বাংলাদেশের উদ্যোক্তাদের তৈরি। এবং এইটা কিন্তু এখন ফ্যাশন, এটা এমন না যে, এবং এটা তৈরি হয়েছে গত আমি বলবো যে 2 থেকে 2.5 দশকে। আস্তে 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 করে এখন দেশি পণ্যের প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছে। দেশের ভিতরে কিন্তু এই ব্র্যান্ডিংটা হয়েছে যে দেশি পণ্য পরা মানে হচ্ছে এটা এক ধরনের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা। আগে ছিল যে বিদেশি পণ্য পড়ার মধ্যে একটা ক্রেডিট ছিল, এখন কিন্তু সেই জায়গায় আমাদের মানসিকতা চেঞ্জ হয়েছে। আপনি দেখেন আমাদের জামদানি শাড়ি একসময় এটা হারিয়ে যেতে বসেছিল, এখন কিন্তু মানুষ বিয়ের শাড়ি হিসেবে জামদানি শাড়ি পরছে। তো এই যে ফিরে আসা, এটা কিন্তু হয়েছে আপনাদের মতো উদ্যোক্তাদের জন্যই। এমনকি এখানে যিনি উপস্থাপনা করছেন চৈতি, উনিও একজন উদ্যোক্তা। তো এই যে আপনাদের উদ্যোগের কারণেই কিন্তু এগুলো এখন পরিচিত হচ্ছে। তো আমি মনে করি বিদেশের বাজারেও ব্র্যান্ডিংটা হবে, এবং যত বেশি আপনারা কোয়ালিটি সম্পন্ন পণ্য তৈরি করবেন, বিদেশের মানুষের চাহিদা কিরকম, যে দেশে আপনি পাঠাচ্ছেন সেই মানুষের চাহিদা কিরকম, সেরকম পণ্য বানিয়ে যখন আপনি মেড ইন বাংলাদেশ করবেন, অবশ্যই সেই পণ্য মানুষ কিনবে এবং তখন আমাদের ব্র্যান্ডিংটাও আরো বিস্তৃত হবে। বাহ আপা, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। আপনি যেহেতু একটি প্রতিষ্ঠানে আছেন, আপনি ইউএনডিপিতে আছেন এবং আপনি এই পুরো এশিয়া অঞ্চলের অনেক নারী উদ্যোক্তার অনেক কিছু বা তাদের সংগ্রাম লড়াই সব কিছুই দেখেন, বা আপনারা নারীদেরকে নিয়েও, নারীর ক্ষমতায়ন নিয়েও কাজ করছেন। তো আমাদের দেশের নারী উদ্যোক্তাদের জন্য কি আসলে আপনাদের কোনো প্ল্যান বা কোনো কিছু আছে? আপনারা কি ভাবছেন?
আপনি যদি আমাদের বাংলাদেশের কথা বলি, ইউএনডিপি বাংলাদেশের একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে কিন্তু, যেটা হচ্ছে আনন্দ মেলা। এই আনন্দ মেলা মূলত নারীদের, যেটাকে আমি একটু বললাম যে একটা অ্যামাজন কিংবা আলিবাবা হয়তো অনেক অনেক বড় প্ল্যাটফর্ম, কিন্তু আনন্দ মেলাও কিন্তু ক্ষুদ্র পরিসরে একটা প্ল্যাটফর্ম, যেখানে মূলত নারী উদ্যোক্তারা পণ্য কেনা বেচা, পণ্য বিক্রি করে থাকেন এবং অন্যরা ক্রেতারা কিনতে পারেন। এছাড়া এই আনন্দ মেলা প্ল্যাটফর্মের মাধ্যমে বা ইউএনডিপি কিন্তু এসএমই ফাউন্ডেশনের সাথে একত্র হয়ে বিভিন্ন ধরনের নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন রকম ট্রেনিং সেগুলোর ব্যবস্থা করছে, এবং এসএমই ফাউন্ডেশনের সাথে বাংলাদেশের ইউএনডিপির একটা এমওইও হয়েছে। এবং আমরা শুধু বাংলাদেশে না, ইউএনডিপি যেমন অন্যান্য দেশেও কিন্তু নারী উদ্যোক্তাদের সাথে কাজ করছে দুটো, মানে বিভিন্ন দিকে। একটা হচ্ছে মার্কেটিং, যেটা অনলাইন প্ল্যাটফর্ম, ই কমার্স, তার পাশাপাশি কিন্তু স্কিলও দরকার, কারণ অনলাইন প্ল্যাটফর্মে আমি যে আমার পণ্যটা দিব, সেই পণ্যের ছবিটা আমি কেমন করে তুলেছি সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমি কোন ভাবে দিলে ক্রেতাকে আকর্ষণ করতে পারবো, কোন ধরনের ই কমার্স ভিত্তিক বিজ্ঞাপন আমার পণ্যের হবে, এই ট্রেনিং গুলো কিন্তু দরকার। সেখানেও ইউএনডিপি কাজ করছে। তাছাড়া ইউএনডিপি যেটাকে আমরা বলি যে গ্রিন বিজনেস, যেটা অর্থাৎ আমাদের পরিবেশ বান্ধব যে বিজনেস, সেটা যেন আমরা করি, সেইখানে ইউএনডিপি বিভিন্ন দেশে কাজ করছে। যেগুলো ওয়েস্টেজ হয় পণ্য থেকে, সেগুলোর ম্যানেজমেন্ট কি করে করব, সেটা নিয়ে কাজ করছে। এর সবগুলোরই মানে হচ্ছে যে উদ্যোগগুলো যেন চিরস্থায়ী হয়, উদ্যোগগুলো যেন এমন হয় এটা আমার পরিবেশের প্রতি যেন ক্ষতিকর না হয়। সেই কাজগুলো ইউএনডিপি করে যাচ্ছে, বাংলাদেশে যেমন করছে, অন্যান্য দেশেও করছে। আপা আমাদের সাথেই থাকেন, আমরা হয়তো আবার ফিরবো আপনার কাছ থেকে। পৃথিলা, আমরা বেশ আড্ডা দিচ্ছিলাম, তো জানতে চাই যে এই যে গয়নাগুলো নিয়ে আপনি কাজ করছেন, বেশ সুন্দর সুন্দর গয়না, তো এই গয়নাগুলো কি শুধু দেশের পরিসরেই থাকবে না আপনি বাইরেও রপ্তানি করার কথা ভাবছেন, বা এই ব্যাপারে আপনি কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? আমার অ্যাকচুয়ালি আলটিমেট গোলই হচ্ছে গ্লোবাল মার্কেট প্লেসে এন্ট্রি করা। তো এই জন্য আমি ব্র্যান্ডিং বাংলাদেশ নিয়ে তখন একটা প্রশ্ন করেছিলাম আপনার কাছে। কিন্তু আমরা মানে যত রকমের ফোরাম আছে, যত এই ধরনের ইনস্টিটিউশনগুলো আছে যারা কাজ করে, ওই পর্যন্ত কিন্তু রিচ করাটা খুব একটা মানে সহজ না। আমরা লিঙ্ক আপটা হয় না। যেমন আমি নাম উল্লেখ করছি না, তো তারাও নারী উদ্যোক্তাদের দেশি প্রোডাক্ট ডিসপ্লে করে, তাদের ডিসপ্লে সেন্টারও আছে ভালো ভালো, এবং সুন্দর সুন্দর জিনিস তারাও করে, কিন্তু ওই পর্যন্ত যাওয়ার জন্য যেই প্রসিডিউরটা আসলে সহজ না। অনেক লিঙ্ক আপ লাগে, এটা লাগে সেটা লাগে, সহজ শর্তে আসলে কোনো কিছু হচ্ছে না, কোথাও না কোথাও আটকে যেতে হচ্ছে আমার মতো যারা একদম একেবারে মৌলিক ডিজাইন নিয়ে কাজ করে। আপনার কি কোনো চাওয়া আছে এক্ষেত্রে, মানে যে আপনার পণ্যগুলো, কারণ আপনার পণ্যগুলো তো আসলে আপনি খুবই স্বল্প পরিসরে উৎপাদন করছেন, সেগুলো বাইরে পাঠানোর ক্ষেত্রে অনেক ক্রেতা নিশ্চয়ই আপনাকে বাইরে থেকে নক করেন, তারা নিতে চান, তো এই ক্ষেত্রে আপনার কি কোনো সাজেশন আছে, বা আপনার কি মনে হয় যে এটা হলে আপনার জন্য একটু সাপোর্ট হয়, বা এই উদ্যোগটা যদি আমরা নিতে পারতাম, বা রাষ্ট্রীয়ভাবে হোক, সেটা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে হোক, সেটা যদি নেওয়া যায় তাহলে আসলে আপনার উপকৃত হবেন, এরকম? হ্যাঁ, এটা তো পলিসি মেকিং এর জায়গায় যারা থাকেন তারা যদি এই ধরনের উদ্যোগ গ্রহণ করে, তো ডেফিনেটলি এটা তো আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে, এটা প্লাস পয়েন্ট হবে আমাকে আর একটু ছড়িয়ে পড়ার জন্য, বিস্তৃত হওয়ার জন্য। আর যেটা হচ্ছে যে কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে, সব কথা বলবো না, কারণ হচ্ছে সব প্রোডাক্টের কথা এই জন্য বলছি না, কারণ হচ্ছে যেসব প্রোডাক্টের মধ্যে আপনার বা আমার সিগনেচার আছে, একেবারে মৌলিক, 100% মৌলিক, যেটা ডিজাইন আমি নিজে ডেভেলপ করেছি, এর আগে হয়নি, বা হলেও হয়তো বা ওইভাবে হয়নি, মানে এইসব প্রোডাক্টের জন্য আলাদা ফ্যাসিলিটি দরকার আছে, আদারওয়াইজ তো আমরা এগোতে পারবো না। যেমন ধরেন আমার যে জামদানি গহনা আছে, সুতার কাজ করা গহনা, আমার মনে হয় এগুলো সুভিনির প্রোডাক্ট হিসেবেও যে কোনো যে সরকারি যে কোনো আপনার লাইক এয়ারপোর্ট বা বিভিন্ন মোটেল আছে সেখানে, যেখানে ট্যুরিস্টরা আসা যাওয়া করে, তো তাদের জন্য তো শোকেসিংয়ের ব্যবস্থা থাকলে ভালো হয়। আচ্ছা, আমাদের সাথে একজন আছেন যিনি আসলে পলিসি মেকারের জায়গায় কাজ করছেন, আমরা একটু আপার কাছে ফিরে যেতে চাই। আপা, আমাদের এই উদ্যোক্তাদের জন্য যারা আসলে একদমই মৌলিক পণ্য নিয়ে কাজ করছেন এবং যারা আসলে স্বল্প পরিসরে কাজ করছেন, কিন্তু তাদেরও একটা আকাঙ্ক্ষার জায়গা যে তারা দেশ ছাড়িয়ে বিদেশের গণ্ডিতে তাদের পণ্যটি, বাংলাদেশের পণ্যটি পৌঁছে দেবে, সেক্ষেত্রে আসলে আপা আমরা কিভাবে এটা উদ্যোগ নিতে পারি বা তাদেরকে সহায়তা করতে পারি?
দেখুন, এটার দুটো দিক আছে। একটা হলো পণ্যটা আমি চাইলেই আরেক দেশে বিক্রি করতে পারবো না, সেই দেশে এই পণ্যের চাহিদা আছে কিনা। এখন যদি আমি বলি যে একজন প্রবাসীকে তাকে শাড়ি পরতে হবে, এখন উনি তো আমার শাড়ি ওখানে বিক্রি করতে চাইলে হবে না, তার সেখানে যদি শাড়ির চাহিদা না থাকে। তো সেই জায়গাটা কিন্তু কিছুটা উদ্যোক্তার দায়িত্ব, কিছুটা পলিসি মেকিং হচ্ছে সাথে থাকে। তো একটা যিনি ব্যবসা করেন তার, উনি যেমন আজকে আমাদের উদ্যোক্তা, উনি গয়না তৈরি করছেন, উনি কিন্তু একটা টেস্ট বোঝার চেষ্টা করেন যে কোন জাতীয় গয়নাটা তৈরি করলে আমার ক্রেতারা সেটা পরবে। তো এইভাবে তাহলে তার দিক থেকে উনি যেই দেশগুলোকে টার্গেট করেন তাকে এক ধরনের একটা স্টাডি করতে হবে, তাকে বুঝতে হবে যে আমি কোন কোন জায়গায় যেতে চাই, তা সেই ক্রেতারা কি ধরনের পণ্য পছন্দ করেন সেটা জানার নানান উপায় আছে, এখন তো ইন্টারনেট আছে। এটা হচ্ছে তার জায়গা। অন্যটা হচ্ছে সত্যিকার অর্থে আমি কি করে যাব, আমি অতি ক্ষুদ্র উদ্যোক্তা। এক্ষেত্রে বিষয়টা খুব সোজা না, এটা সত্য কথা। আমাদের মতো দেশে এখনো যতখানি পলিসি মেকিং বা পলিসি সাপোর্ট যতখানি কাগজে কলমে আছে, প্র্যাকটিক্যালি সেটা হতে হলে আমাদের দেশে একটা পরিসর অনেক বাড়াতে হবে। তারপরেও আমি মনে করি যে অ্যাসোসিয়েশন গুলোর মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম বিদেশের অনেক মেলাতে অংশ নিয়ে নারী উদ্যোক্তারা কিন্তু তাদের পণ্য ছড়িয়ে দিতে পারছেন। এখন এটা ঠিক 100 নারী উদ্যোক্তার মধ্যে হয়তো 2 জন 3 জন 5 জন সেই জায়গাতে পর্যন্ত যেতে পারছেন। এটার মধ্যে আপনি যদি বলেন যে না, কারো যদি পরিচিত থাকে তাহলে যেতে পারে, সেটা যেমন সত্য, কিন্তু পাশাপাশি আমি দেখেছি অনেক উদ্যোক্তা কিন্তু তৈরি করেছেন, একবারের জায়গায় 20 বার গেছেন তার পণ্যটা পরিচিত করার জন্য। যেটা বললাম, এসএমই ফাউন্ডেশন, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, দেশের বিভিন্ন মেলায় তার পণ্যকে উনি পরিচিত করার চেষ্টা করেছেন। এই প্রচেষ্টাটা থাকলে আমি মনে করি যে যারা খুব করিতকর্মা উদ্যোক্তা তারা পৌঁছতে পারবেন, খুব ছোট উদ্যোগ নিয়েও। তবে আমি বলবো যে একটা ক্ষুদ্র উদ্যোগ তার উদ্যোগের পণ্যটির প্রসারটা প্রথমে যদি দেশি কিছুদিন করেন এবং উনি বুঝতে পারেন যে বাজারটা কেমন, তার পণ্যটা পরিচিত হয়ে যায়, তখন কিন্তু চ্যানেল অনেক খুলে যায়। আমি অনেক উদ্যোক্তাকে দেখেছি চামড়া শিল্পে কাজ করেছেন, করার পরে তাদের দেখা গেছে যে বাইরে অনেক বড় বাজার তৈরি হয়েছে, পাটের অনেক পণ্য নিয়ে যাচ্ছেন অনেকে। সিলেটে যে আগর পণ্যটা আছে যেটা দিয়ে পারফিউম তৈরি হয়, সেটা নিয়ে অনেকে গেছেন এবং সেখানে আস্তে আস্তে তারা বড়ও হয়েছেন ছোট থেকে। তো অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের আসলে জোটবদ্ধ হওয়া ছাড়া এগিয়ে যাওয়াটা মুশকিল, একদম একা। আপা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, জোটবদ্ধ হওয়া। মানে আমাদের আসলে জোটবদ্ধ হতে হবে। তো সেইটা যদি সম্ভব হয়, আমরা যদি আসলে সব ক্ষুদ্র উদ্যোক্তারা একসাথে হতে পারি এবং আমরা আমাদের জায়গায় আসলে একতাবদ্ধ কাজ করতে পারি, তাহলে আসলে সম্ভব। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনার মূল্যবান সময়, আমি জানি যে আপনি ভীষণ ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যেও যে আপনি আমাদের অপরাজিতাকে সময় দিয়েছেন এবং আমাদের অনুষ্ঠানে এসেছেন, সেজন্য আপনাকে অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, উদ্যোক্তাদের এবং দর্শকদের ধন্যবাদ। আমি এখন অল্প দিনের জন্য দেশে আছি এবং আপনারা দোয়া করবেন যেন যতদিন বাইরে থাকি আমি যেন পুরো এশিয়া প্যাসিফিক অঞ্চলের উদ্যোক্তাদের জন্য কাজ করতে পারি যতটা সম্ভব। অবশ্যই আপা, আমাদের সংবাদ প্রকাশ এবং আমাদের অপরাজিতার সকল নারী উদ্যোক্তার পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ধন্যবাদ। জি পৃথিলা, এবার একটু আপনার কাজ নিয়ে কথা বলতে চাই। আমরা দেখি যে আপনার যে গয়নাগুলো, এক একটা গয়নার আসলে এক একটা আপনার পেজে দেখা যায় যে এক একটা গল্প। তো আপনি যদি একটু গল্পগুলো বলতেন, মানে গয়নার গল্পগুলো কিভাবে তৈরি হয়? হ্যাঁ, এটা ঠিক বলেছেন যে প্রত্যেকটা নিজস্ব কন্টেন্ট আছে। যেমন আমি যে গহনাটা এখন পরে আছি, এই প্যাটার্নের গহনা কিন্তু লাইক ক্লিওপেট্রা, ইজিপশিয়ান সম্রাজ্ঞী ক্লিওপেট্রা, দেখবেন যে ওনার কোনো পোর্ট্রেটের মধ্যে এইরকম টানা গহনা ছিল। ওগুলো যদিও মেটালের ছিল, ওগুলো তো আমি দেখিনি সামনাসামনি। তখন আমার এগুলো দেখে, ওই যে আর্কিওলজি ব্যাকগ্রাউন্ড, তো আমার একাডেমিক লেখাপড়াটা কেন জানি আমাকে ডিজাইন ডেভেলপ করতে হেল্প করেছে। তখন মনে হয়েছে, মানে আমার একটু স্টাডি করতে ভালো লাগে, তখন মনে হয়েছে যে ওই প্যাটার্নটা আমি ফোকে নিয়ে আসি। ফোকটা কি? আমার নকশি কাঁথা, সুই সুতার কারুকাজ। তো সেই প্যাটার্নটা নিয়েছি, বাট ডিজাইন আমার নিজস্ব। দ্যাটস ইট। আচ্ছা, এখানে কিছু গয়না দেখছি, আপনি যদি বলেন যে এই গয়নাগুলো আসলে আপনি এখানে দেখছি যে আপনি দেশীয় বেশ কিছু উপকরণ তৈরি করেছেন, মানে এটা হচ্ছে কাজ। এটার একটা গল্প আছে। এটা হচ্ছে যে আমরা আগে একটা সময় গ্রামের
বা কোনো মফস্বল, ইভেন মফস্বল এরিয়া তো বাড়ি ঘরে দেখতাম যে এরকম ওয়াল ম্যাট থাকতো, গ্রামের বৌঝিরা বা মা খালারা ওরা করতে কি ফ্রেমিং করতো, মানে ওইটা একটা আর্ট পিস, যে মা বাবার দোয়া বা অনেকে ক্যালিগ্রাফি করে মানে কোনো কালেমা বা আল্লাহু লিখতো। তো এরকম যাও পাখি বলো তারে, অথবা মানে এরকম আবার রুমাল আর্টও ছিল। তো এরকম আমি একবার একটা দেখেছিলাম কোথায় যেন, তো সেটাকে আমি গয়না নিয়ে আসছি, যে একটা পাখি মন খারাপ করে বসে আছে, তো এরকম যে উপরে লেখা ছিল ভালোবাসা। জামদানিটাও ব্যবহার করেছেন, জামদানি দিয়েও আপনি। জামদানি আসলে জামদানি তো নিজে একটা আর্ট পিস, তো আমার মনে হচ্ছে এটা ঢাকাই জামদানির তো অবশ্যই এক মানে অন্যরকম একটা, মানে কি বলবো, এটার প্রত্যেক ইঞ্চ বা ইঞ্চ মানে প্রতিটাই হচ্ছে সূক্ষ্ম কারুকাজ আছে। এটার মধ্যে আমি আর কিছু করিনি, এটাকে আমি সিম্পল রেখেছি কারণ এটা নিজেই একটা আর্ট পিস। তো এটা যদি ওয়্যারেবল আর্টে নিয়ে আসে, যে আমাদের নাজনীন ম্যাম বলেছেন যে সব কিছু তো আর সবাই তো আর শাড়ি পরতে পারে না, তো গয়না তো অনেকেই পরতে পারে, এবং আমার গহনা হচ্ছে পরিবেশ বান্ধব গয়না, কারণ এগুলো খুব সহজে রিসাইকেল হয়ে যাবে। আপা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে রিসাইক্লিং এর একটা ব্যাপার কিন্তু উনি বলছিলেন, যে সেই রিসাইক্লিং এর জায়গাটাই আসলে আপনি কাজ করছেন। এগুলো হচ্ছে যেমন বেঁচে যাওয়া টুকরো দিয়ে, সেটাকে আমি প্যাচ ওয়ার্কে এনেছি, আর এটা গামছার মানে টুকরোটাকরিগুলোকে আমি ইউজ করেছি। আর অনেক দূর থেকেও ফোকাসিং, মানে আমাদের যে গামছা তো আমাদের ফোক একটা ম্যাটেরিয়াল, তাই না, আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যের একটা অনুষঙ্গ হচ্ছে গামছা। সেই গামছাটার নিজস্ব একটা দ্যুতি আছে, দেখবেন অনেক দূর থেকে ওই রং বা ওর ঔজ্জ্বল্য চোখে পড়ে। তো আমার মনে হচ্ছে ওই ঔজ্জ্বল্যটা যদি আমি জুয়েলারিতে নিয়ে আসি, খুব মানে ব্যাপারটা একটু অন্যরকম হবে। উৎসব আয়োজন মানেই তো আমাদের বাঙালি নারীরা অনেক সুন্দর সুন্দর গয়না পরেন। আপনার উদ্যোগে কি কোনো আয়োজন আছে, নতুন কোনো আয়োজন রেখেছেন? জি, ডেফিনেটলি আছে। যে কোনো পার্বণেই আমাদের একটু ভিন্ন ধর্মী কিছু না কিছু নতুন সংযোজন রাখার আমরা চেষ্টা করি। আর এবারের পুজোর জন্য এনেছি জামদানির সাথে রুদ্রাক্ষের ব্যবহারটা একটু বেশি করেছি, লাল সাদা আর হচ্ছে অনেক বেশি ফ্লোরাল মোটিভ। কারণ একটু দেখতে পারি না আমরা, এখানে গয়নাগুলো আছে। এটা হচ্ছে একদম অরিজিনাল হ্যান্ডলুম জামদানি, আর এখানে আমি রুদ্রাক্ষ জুড়ে দিয়েছি, আর ভিতরে কিছু করিনি কারণ জামদানি এমনিতেই হাইলি অর্নামেন্টেড এবং এটা নিজে একটা আর্ট পিস। এবং আপনার এগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল যে টুকরো টুকরো কাপড় আপনি ব্যবহার করেছেন, তার মানে আপনি কিন্তু রিসাইক্লিংও করছেন। হ্যাঁ, আমরা আসলে পরিবেশ নিয়েও ভাবছি, কারণ পরিবেশ নিয়ে আমরা কিন্তু এই অতিমারির মধ্যে মানে ভাবার একটা সচেতন হয়েছি, অবকাশ আমরা পেয়েছি। আর সেই ভাবনা থেকেই মনে হয়েছে যে গহনাগুলো পরিবেশ বান্ধব থাকবে এবং যতটা পারা যায় রিসাইকেলিং প্রোডাক্ট এর মধ্যে ইউজ করতে। আমি এই ছোট থেকে ছোট টুকরো কিন্তু এখন ভীষণ ভাবে জোর দেওয়া হচ্ছে রিসাইক্লিং এ, বা আমাদের পরিবেশকে সংরক্ষণ করে হ্যান্ডলুম বিভিন্ন দ্রব্য তৈরিতে, কিন্তু আমাদেরকেও মানে আমাদের বিশ্বব্যাপী এটা প্রচারণার বিষয় চলছে। তো আর আমি যাই বানাই আমার সবকিছুই পরিবেশ বান্ধব একেবারে, কারণ গামছা, পাট, জামদানি, কাপড়ের টুকরো এগুলো তো খুব সহজে মিশে যায়, আর চাইলে আপনি ধুয়েও ফেলতে পারবে, আপনার কোনো র্যাশ উঠবে না। মেটালে স্পেশালি যাদের অস্বস্তি তারা খুব মানে কি বলবো, তারা খুব ইজিলি এটা দিয়ে তার অলংকরণের অনুষঙ্গ হিসেবে নিতে পারে। এটা আসলে ভীষণ আনন্দের একটি বিষয় যে আমাদের যারা নতুন প্রজন্ম বা আমাদের যারা একটি দারুণ আধুনিক প্রজন্ম, তরুণ প্রজন্ম এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু দেশ নিয়ে ভাবছে, দেশি মেটেরিয়াল নিয়ে ভাবছে এবং পাশাপাশি তারা পরিবেশ নিয়েও ভাবছে। এটা কিন্তু একটা ভীষণ আনন্দের বিষয় আমাদের জন্য। তো পৃথিলা, আপনার ভবিষ্যৎ স্বপ্নটা কি? আপনি আপনার উদ্যোগকে নিয়ে কতদূর যেতে চান? আমার আলটিমেট গোল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার গ্লোবাল মার্কেট প্লেসে এন্ট্রি করা, আর আমার হচ্ছে এই আমার যে বাংলাদেশি ক্রাফট এটাকে ছড়িয়ে দেওয়া এবং সেটা গহনার মধ্যে ওয়্যারেবল আর্টের মধ্যে নিয়ে আসা। আর আমার ট্যাগলাইন হচ্ছে মিথ আর্টস অ্যান্ড ক্রাফট বিং ট্রেন্ডি উইথ ট্র্যাডিশন, মানে আমি আধুনিক হব কিন্তু আমার ঐতিহ্যকে ধরে রেখে।
দ্যাটস ইট। বাহ, ভীষণ ভীষণ সুন্দর চিন্তা যে আমরা আসলে আধুনিক হব কিন্তু আমরা আসলে শেকড়টাকে ধরে রাখবো, শেকড় ভুলে যাব না। পৃথিলা, ভীষণ ভালো লাগছে আপনার সাথে গল্প করতে, কিন্তু আমাদের অনুষ্ঠানের সময় তো আসলে খুব কম, আমাদের বিদায় নিতে হবে। তবে ভীষণ ভালো লাগলো আপনার সাথে গল্প করে। আপনি দেশ নিয়ে ভাবছেন, আপনি পরিবেশ বান্ধব গয়না কিভাবে তৈরি করবেন সেগুলো নিয়ে ভাবছেন, পাশাপাশি আপনি চান বাংলাদেশি পণ্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করিয়ে দেওয়ার জন্য। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, আমরা এই অনুষ্ঠানে যাদেরকে আমন্ত্রণ জানাই তাদেরকে আমরা বলি তারা সবাই অপরাজিতা। আপনিও একজন অপরাজিতা এবং আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনি আমাদের আজকের অপরাজিতা। আপনার জন্য সংবাদ প্রকাশের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার আছে। অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে উদ্যোক্তা হিসেবে ছিলেন পৃথিলা শাহনেয়াজ, যিনি আসলে দেশ নিয়ে ভাবেন এবং পরিবেশ নিয়ে ভাবেন, পাশাপাশি বাংলাদেশের পণ্যকে কিভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি পৌঁছে দিবেন সেই জন্য কাজ করে যাচ্ছেন। আমরা জানি আমাদের দেশে এরকম আরও অনেক অনেক নারী উদ্যোক্তা আছেন যারা দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, দেশি উপকরণ দিয়ে গয়না বানাচ্ছেন, শাড়ি বানাচ্ছেন, বিভিন্ন পোশাক বানাচ্ছেন। কারণ আমরা জানি বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের দেশি পণ্যকে এগিয়ে নিতে হবে। যদি দেশি পণ্য এগোয় তাহলে এগোবে বাংলাদেশ। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আবার আগামী পর্বে।